বাজাজ ফিনসার্ভে অলমোস্ট 32% এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার জন্য যত ড্রয়িং আছে সেগুলোকে ফার্স্ট এখান থেকে রিমুভ করে দিলাম। তো আমরা এখন বাজাজ ফিনসার্ভের ডেইলি টাইম ফ্রেমে আছি। এবারে এইখানে দেখলে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো। কি চার্ট প্যাটার্ন? না, কার্ভ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি। কোথায়? ড্রয়িং করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ড্রয়িং এর জন্য আমাদের একটা হরাইজন্টাল লাইন দরকার। তো হরাইজন্টাল লাইন আমরা কোথা থেকে পাবো? এইখান থেকে পাবো। এইখানে এই যে হরাইজন্টাল লাইন, এখান থেকে আমরা পাবো। এবারে এটাকে আমরা যদি স্টার মার্ক দিয়ে রাখি, এখন স্টার মার্ক সরিয়ে দিলাম। স্টার মার্ক দিয়ে রাখলে এটা আমাদের স্ক্রিনের উপর চলে আসে। স্টার মার্ক সরিয়ে দিলাম, এখান থেকে স্ক্রিন থেকে চলে গেল এই জায়গা থেকে। আবার স্টার মার্ক দিলাম, স্ক্রিনে চলে এসেছে। তো আমরা এই সরাসরি এই স্টার মার্ক দিয়ে থাকলে এখান থেকে আমরা ইউজ করতে পারি। তো আমরা এই হরাইজন্টাল লাইনটা নিলাম এবং এইখানে প্লেস করে দিলাম। এখানে প্লেস করে দেওয়ার পর আমরা এখানে একটা কার্ভ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখানে ড্রয়িংটা করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কার্ভ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা কোথায়। তো আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করলাম এবং এখানে আমরা ড্র করছি। এটা হচ্ছে কাপ বানিয়েছে, এটা তার একটা ছোট হ্যান্ডেল বানিয়েছে, এটা আরেকটা ছোট হ্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে? তো আমরা এখানে কাপ আর হ্যান্ডেল দেখতে পেয়ে গেছি। এটা কাপ, এটা তার একটা ছোট হ্যান্ডেল, এটা তার একটা ছোট হ্যান্ডেল। তো আমরা রেজিস্ট্যান্ট লাইন পেয়ে গেছি, কাপ উইথ হ্যান্ডেলও পেয়ে গেছি। এবারে কাজ কি হয় নেক্সট? যে আমরা এবারে লক্ষ্য রাখবো যে এই যে রেজিস্ট্যান্ট লাইন, এই রেজিস্ট্যান্ট লাইনের ওপর কখন গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। যেমন আমরা এই জায়গাতে দেখলে এই ক্যান্ডেলটায় ক্লোজিং দিয়ে দিয়েছে, এর মানে এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়ে গেছে। আমাদের যেই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল তার ব্রেকআউট এই ক্যান্ডেলটাই হয়ে গেছে। নেক্সট কাজ হয়, যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাইয়ের উপরে একটা লাইন প্লেস করে দেওয়া। তো আমরা এখানের পরিবর্তে আমরা এখান থেকে লাইনটা নিয়ে নিচ্ছি, হরিজন্টাল লাইনটা এখান থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে এর উপরে একটা মাথায় রেজিস্ট্যান্ট লাইন দিয়ে দিলাম। নেক্সট এইবারে কাজ হয় যে এই লাইনের উপর কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে সেটা আমরা লক্ষ্য রাখবো। তো আমরা যদি দেখি এই জায়গাতে এখানে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে এইখানটায়, এই লাইনের উপরে ক্লোজিং এখানে হয়েছে। এটা কিন্তু হয়নি, এটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল হলে চলবে না, গ্রিন ক্যান্ডেল হতে হবে। তো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এই জায়গাতে হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট ব্রেকআউট হলো, তারপরে ব্রেকআউট কনফার্মেশনও এখানে হয়ে গেল। নেক্সট কাজ কি হয়? তার পরের দিন যখন মার্কেট ওপেন হবে সেখানে আমরা এন্ট্রি নিতে পারি। এখানে যদি আমাদের এন্ট্রি হয়, আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে এই যে কাপের যে লো পয়েন্ট, কাপের লো পয়েন্ট কোথায়? এটা হচ্ছে লো পয়েন্ট। এই লো পয়েন্ট থেকে আমরা এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত এই মাপটা নেব। মাপটা নিয়ে ওপরে প্লেস করে দেবো। মাপ নেওয়ার টুলটা কোথায় আছে? এই জায়গাতে আছে। তো এর উপরে ক্লিক করলাম আমরা। ক্লিক করলে আমাদের এখানে বেরিয়ে আসছে প্রাইস রেঞ্জ। তো এখানে স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্ক দেওয়া থাকলে কি হয়? এইখানে আমাদের চলে আসে। তো স্টার মার্ক দিয়ে রেখেছি, এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে এই টুলটা নিয়ে নিলাম, নিয়ে এবারে আমরা এই লোয়েস্ট পয়েন্টের থেকে মাপ নেব। লোয়েস্ট পয়েন্টে ফার্স্ট ক্লিক করলাম, তারপরে এটাকে নিয়ে গিয়ে রেজিস্ট্যান্ট লাইনে আমরা আরেকটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। আমরা এখানে পেয়ে গেছি 36%-এর এই কাপের ডেপথ। এবারে কাজ হবে এটাকে ওপরে প্লেস করে দেওয়া। তো তার জন্য এর উপরে একটা ক্লিক করে হোল্ড করে আমরা হচ্ছে এখানে নিয়ে গিয়ে প্লেস করে দিতে পারি। তো আমাদের এখানে সরাসরি একটা যে টার্গেট আসছে সেটা 26%-এর। আমরা তো ফার্স্টেই দেখেছিলাম 32%-এর টার্গেট বেরিয়ে আসছে। তো এটা তো শুধুমাত্র 26%-এর। তো আর বাদবাকি কোথা থেকে আসছে? আমরা এই জায়গায় দেখলে দেখতে পাবো। আমরা যদি এখান থেকে এটার মাপ নিই, এটা কত পার্সেন্টের? আমরা দেখি। এটা এখান থেকে এটা অলমোস্ট 32%। তো আমাদের এখানে 32%-এর একটা টার্গেট বেরিয়ে আসছে। কাপ উইথ হ্যান্ডেল যে চার্ট প্যাটার্ন বানিয়েছিল তার ব্রেকআউট হয়ে ব্রেকআউট কনফার্মেশন এই জায়গাতে হয়ে গেছে। কেউ চাইলে এখানে এন্ট্রি নিতে পারতো। আর এখন যেখানে শেয়ার প্রাইস আছে যে রেজিস্ট্যান্ট লাইনেরও নিচে, মানে ব্রেকআউট যেখানে হয়েছে তারও নিচে এখানে আছে। তো কেউ চাইলে এই জায়গাগুলোতেও পজিশন বানাতে পারে, এইসব জায়গায় পজিশন বানাতে পারে। তো এখানে কেউ যদি পজিশন বানায়, তো সেখান থেকে এখন যে টার্গেটটা আছে 32%-এর, এখানে আরেকটা আমরা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন পেয়েছি এই জায়গাতে। এটা হচ্ছে কাপ, এটা তার একটা হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট। তো এখানের টার্গেট কি আসছে? এখানে টার্গেট আসছে, আমরা এটা লোয়েস্ট পয়েন্ট থেকে মাপ নিয়ে নিলাম এবং এটাকে নিয়ে গিয়ে এখানে প্লেস করে দিলাম। তো এখান থেকে যে টার্গেটটা আসছে 12%-এর, 12.46%-এর টার্গেট বেরিয়ে আসছে। তো আমাদের এই যে টার্গেটগুলো বেরিয়ে আসছে কতদিনের ভেতরে অ্যাচিভ করে সেটা আমরা দেখবো। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে এখনো মানে ব্রেকআউট দেওয়ার পরে এখনো শেয়ার প্রাইস কত নিচে আছে? 6.39% নিচে আছে এবং কতদিন হয়েছে? না 195 দিন হয়ে গেছে, কিছুই হয়নি।
তো অনেকের এখানে ডাউট হতে পারে যে এই চার্ট প্যাটার্ন কি কাজ করে কি কাজ করে না। তো তার জন্য আমরা একটু ব্যাক টেস্ট করে দেখি যে এই চার্ট প্যাটার্ন এই কোম্পানির ক্ষেত্রে কি কাজ করে কি কাজ করে না। যেমন এই জায়গাতে আমরা যদি দেখি, এই জায়গায় একটা লাইন দিয়ে দিলাম, এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে যে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানিয়েছিল। এটা কাপ, এটা তার একটা ছোট হ্যান্ডেল, এটা আরেকটা হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট ব্রেকআউট, এই জায়গায় কনফার্মেশন। টার্গেট অ্যাচিভ করেছে, চেক করে দেখি। 17% ডেপ্থ এসেছিল, টার্গেট অ্যাচিভ করেছে, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এখানে কতদিন টাইম লেগেছে চেক করি। ব্রেকআউট কনফার্মেশন কোথায় হয়েছে, এখানে, এখানে এন্ট্রি, টার্গেট অ্যাচিভ হয়েছে এই জায়গায়। কতদিন, 50 দিন টাইম লাগিয়েছে, কম টাইম লাগিয়েছে, ঠিক আছে। আমরা আরো দেখি যে এই চার্ট প্যাটার্নটা এই কোম্পানির ক্ষেত্রে কি কাজ করে কি কাজ করে না। যেমন এই জায়গাতেও যদি দেখি, দেখতে পাওয়া যাচ্ছে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন কোথায়, এটা কাপ, এটা তার একটা হ্যান্ডেল, ব্রেকআউট ব্রেকআউট কনফার্মেশন, টার্গেট অ্যাচিভ করেছে। এখান থেকে আমরা মাপ নিয়ে নিই, ডেপথ নিয়ে নিলাম পুরোটা, ডেপথ নিয়ে আমরা হচ্ছে এটাকে ওপরে প্লেস করে দেব। টার্গেট অ্যাচিভ করেছে, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে আমাদের। কতদিনের ভেতরে টার্গেট অ্যাচিভ করেছে সেটা আমরা দেখি। ব্রেকআউট ব্রেকআউট কনফার্মেশন, এখানে এন্ট্রি, কোথায় টার্গেট অ্যাচিভ হচ্ছে, এখানে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। কতদিন টাইম লেগেছে, 104 দিন, 22.93%, অলমোস্ট 23%। এছাড়াও যদি আগে আরো দেখি যে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন আগে বানিয়ে তারপরে ব্রেকআউট দিয়ে কি হয়েছে, যত আমরা ব্যাক টেস্ট করে দেখবো তত জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই জায়গায় কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানিয়েছিল, তো আমরা ড্র করেই দেখি কি হয়েছিল। এটা কাপ, এটা তার হ্যান্ডেল, ব্রেকআউট ব্রেকআউট কনফার্মেশন, এন্ট্রি। এখানে আমাদের টার্গেটটা আগে বের করে নিই। টার্গেট কি হবে, এই লোয়েস্ট পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স লাইন, রেজিস্ট্যান্স লাইনে থেকে আমরা, রেজিস্ট্যান্স লাইনটা ঠিকঠাক হয়নি, হ্যাঁ এবার হয়েছে। এটাকে প্লেস করে এখানে দিয়ে দেবো। তো এখানে 18% টার্গেট বেরিয়ে আসছে। তো কতদিনের ভেতরে আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে, এখানে এন্ট্রি, প্রথমে এখানে ব্রেকআউট ব্রেকআউট কনফার্মেশন, এখানে এন্ট্রি, এখানে এক্সিট। 13% টার্গেট 12 দিনে। তো আমরা দেখতে পাচ্ছি যে এর একটা ট্র্যাক রেকর্ড আছে যে এই যে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন আছে, যেটা যেটা এই কোম্পানির স্টকটা বানায়, তো এটা টার্গেট আমাদের অ্যাচিভ করে দেয়। কখনো বেশি টাইম লাগছে, কখনো কম টাইম লাগছে। সেম একই রকম যদি আমরা এই জায়গাতে দেখি, এখানে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানিয়েছে কিন্তু এখনো টার্গেট অ্যাচিভ করেনি, অনেক টাইম স্পেন্ড করে দিয়েছে। হতেই পারে টাইম স্পেন্ড। এবারে আমরা যখন এইসব কোম্পানিতে ট্রেড করতে যাব বা যে কোনো স্ট্র্যাটেজি ওপর আমরা ট্রেড নেব, তার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। মেইন যে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট মানে কি, যে আমাদের ক্যাপিটালের আমরা একটা কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করছি বা ট্রেডের জন্য দিচ্ছি। যেমন আইডিয়াল হবে যে আমরা আমাদের ক্যাপিটালে 3 থেকে 6%, আমি প্রতি ভিডিওতেই বলি 3 থেকে 6% আমরা একটা ট্রেডের জন্য দিতে পারি। কেন বারবার একই কথা বলি, যে সব প্রতি ভিডিওতে বলার কারণ কি, না আমরা অনেকেই আছি যে যারা এই রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলে না, যত টাকা আছে সব একটা কোম্পানির পেছনেই দিয়ে দেয়। রিস্ক ম্যানেজমেন্ট না করলে কি প্রবলেম হয়, যেমন আমরা ধরলাম এই জায়গাতে আমাদের যত ক্যাপিটাল ছিল সব এখানে ট্রেডের জন্য দিয়ে দিয়েছি। তো 152 দিন হয়ে গেছে, এখনো শেয়ার প্রাইস 6%-এর কাছাকাছি নিচে আছে। আরও মার্কেটে যে অপরচুনিটি আছে সেখানে আমরা আর অংশগ্রহণ করতে পারছি না, আমরা যদি টোটাল ক্যাপিটালটা আমরা একটা কোম্পানির পেছনে দিয়ে দিই। তো আমরা ডাইভার্সিফাই করে রাখলে কি সুবিধা, যে এখানে আমাদের 3 থেকে 6% টাকা আটকে আছে, টার্গেট অ্যাচিভ করেনি, টার্গেট অ্যাচিভ করতে টাইম লাগাবে। বাট অন্যান্য যে অপরচুনিটি আছে সেই অপরচুনিটিগুলোকে আমরা নিতে পারবো। তাই সবসময় ডাইভার্সিফাই করে রাখবো আমাদের পোর্টফোলিওকে, কখনোই আমাদের সম্পূর্ণ টাকা একটা কোম্পানির পেছনে ট্রেডিং এর জন্য দেব না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে আমাদের ক্যাপিটালের 3 থেকে 6% টাকা আমরা একটা ট্রেডের জন্য দিতে পারি। 2 নম্বর পয়েন্ট, যে এই যে কোম্পানিগুলো যেগুলোর উপরে আমরা ট্রেড করব সেগুলো যেন ভালো কোম্পানি হয়। ভালো কোম্পানি সেটা কিভাবে জানবো, আমি প্রতি ভিডিওতেই বলি যে কিভাবে কোনো ভালো কোম্পানিকে চিনতে হয়, এবং এই ভিডিওতেও আমরা দেখবো যে এটা ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি, বাজাজ ফিনসার্ভ, সেটা আমরা কিভাবে বুঝতে পারি। তো আমরা স্ক্রিনারে এসে গেছি, স্ক্রিনারে এসে বাজাজ ফিনসার্ভ সার্চ করে নেব, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনসার্ভ এসে গেছে আমাদের।
আমরা যেমন জানি যে ডেট টু ইকুইটি রেশিও যত কম থাকবে তত ভালো, কিন্তু বাজাজ ফিনসার্ভের ক্ষেত্রে তো ডেট টু ইকুইটি রেশিও অনেক হাই, 4.79। আমরা জিরোর কাছাকাছি হলে ভালো বলি। তো এক্ষেত্রে কি এটা ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি? এটা কোনো সমস্যাই নয়। ডেট টু ইকুইটি রেশিও এই কোম্পানির ক্ষেত্রে কোনো সমস্যা নয়। কারণ কি? বাজাজ ফিনসার্ভ কি কাজ করে? আমরা যদি এখানে গিয়ে দেখি, পিয়ার্স এর ভেতরে আমরা চেক করলে এই জায়গায় যে এটা কোন ধরনের কোম্পানি? এটা হচ্ছে ফাইন্যান্স কোম্পানি। তো ফাইন্যান্স কোম্পানির তো লোন থাকাই স্বাভাবিক। ফাইন্যান্স এবং ব্যাংকের তো লোনই স্বাভাবিক থাকা বেশি। তো আমরা যখন এরকম ফাইন্যান্স এবং ব্যাংকের অ্যানালাইজ করব, তখন ডেট টু ইকুইটি রেশিও দেখব না। আমরা অন্যান্য জিনিস দেখব। যেমন কি দেখব? কোয়ার্টারলি কোম্পানিটা কেমন পারফর্ম করছে। কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে দেখব? না, আমাদের কাছে এখন মার্চ 24 এর রেজাল্ট আছে। তাই আমরা মার্চ 24 এর সাথে 23, 22 এবং 21 এর কম্পেয়ার করব। ফার্স্ট আমরা সেলস কম্পেয়ার করি। সেলস মার্চ 21 এ 15,300 কোটির সেলস ছিল, যেটা মার্চ 22 এ হয়েছে 18,800। মার্চ 23 এ হয়েছে 23,600, আর মার্চ 24 হয়েছে 32,000 কোটির সেলস। নেট প্রফিট মার্চ 21 ছিল 1,700, মার্চ 22 হয়েছে 2,500, মার্চ 23 3,300, মার্চ 24 4,085 কোটির নেট প্রফিট। তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে, এবং তার সাথে এখন যে সেলস দেখাচ্ছে সেটা হচ্ছে হাইয়েস্ট এভার সেলস, এবং নেট প্রফিটও হাইয়েস্ট এভার। প্রফিট অ্যান্ড লসে গেলে দেখতে পাবো কোম্পানিটা কন্টিনিউয়াসলি সেলস বাড়িয়ে চলেছে। এখন হাইয়েস্ট এভার সেলস আছে, নেট প্রফিট হাইয়েস্ট এভার নেট প্রফিট আছে 15,595 কোটির। নেক্সট যেটা আমরা দেখব, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করিয়ে যাচ্ছে কোম্পানি। বোরোয়িং ঠিকঠাক আছে, বোরোয়িং এই কোম্পানির ক্ষেত্রে আমরা দেখব না। ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রো করিয়ে যাচ্ছে। ইনভেস্টমেন্ট গ্রো হচ্ছে কন্টিনিউয়াসলি। এবারে আমরা যেটা নেক্সট দেখব সেটা হচ্ছে ইনভেস্টার্স। ইনভেস্টার্সে প্রোমোটারের কাছে আছে 60%, এফআই এর কাছে আছে 8.42, ডিআইআই 7.33, আর পাবলিকের কাছে 23। এবং পাবলিকের উপরে আমরা এখানে ক্লিক করলে এখানে এইচএনআই বেরিয়ে আসে। এখানে একজন এইচএনআই এর কাছে 3.87% এবং একজনের কাছে 1.15। অলমোস্ট আমরা যদি রাউন্ড ফিগার করি 5% এর কাছাকাছি এইচএনআই এর কাছে আছে, আর বাদ বাকি রিটেল পাবলিকের কাছে আছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নকে আমরা দুভাগে ভেঙে নেব, স্ট্রং হ্যান্ড আর উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। আর পাবলিকের ভেতরে এই যে রিটেল পাবলিক, মানে এই 23% থেকে আমরা এই এইচএনআইদের বাদ দিয়ে দিলে তো 18% যেটা, সেটা হচ্ছে রিটেল পাবলিক। তো 18% উইক হ্যান্ডের কাছে আছে, আর বাদ বাকি 82% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তো ফান্ডামেন্টালি আমরা যদি কোম্পানিটাকে ওভারঅল দেখি, কোম্পানিটা একটা ভালো কোম্পানি, এবং তার সাথে এখানে একটা চার্ট প্যাটার্নও বানিয়েছে। আমরা যদি দেখি, এই যে টপ বানিয়েছিল সেটা 2021 অক্টোবরে। ঠিক আছে, আমরা এখানে রেজাল্ট গিয়ে চেক করি একটু। কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখবো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আমরা ডিসেম্বর কোয়ার্টারে দেখি। ডিসেম্বরের সেলস ছিল 17,500 কোটির। ডিসেম্বর কোয়ার্টারে যখন টপ লাগিয়েছিল, টপ লাগানোর পরে যে রেজাল্ট এসেছিল সেখানে হচ্ছে 17,500 কোটির সেলস ছিল, আর এখন সেলস 32,000 কোটির। ডিসেম্বরের নেট প্রফিট কত ছিল? 2,300 কোটির নেট প্রফিট, আর এখন 4,085 কোটির নেট প্রফিট। সেলস এবং নেট প্রফিটের এত বড় জাম্প এসেছে, কিন্তু শেয়ার প্রাইস এখনো অল টাইম হাইকেও পার করেনি। অল টাইম হাই থেকে এখন যদি আমরা চেক করি, এখন 17-18% হচ্ছে নিচে ট্রেড করছে। ঠিক আছে, তো আমরা এই ধরনের স্টককে চুজ করেছি। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এখান থেকে শিখুন, নিজে বুঝুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। এখানে কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। আপনি নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার এবং আপনার পরিচিত যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে আগে এগোতে পারবো। তো আজকের এই ভিডিওর জন্য এতটাই। ধন্যবাদ।